বাংলা ভাষাতে আমরা এক ধরনের বাক্যের প্রয়োগ দেখতে পাই। তো কিরকম বাক্য, যে সে নাচতে নাচতে আসছে, সে খেতে খেতে যাচ্ছে, আমি বালকটিকে কাঁদতে দেখলাম, আহ, আমি ঘরের মধ্যে একটা সাপকে ঢুকতে দেখলাম। তাহলে এই যে বাক্যগুলো আমি বললাম, এর মধ্যে এই যে নাচতে নাচতে, খেতে খেতে, কাঁদতে আর হচ্ছে ঢুকতে, এই যে ক্রিয়াগুলো, এগুলো কি বোঝাচ্ছে? নাচতে নাচতে মানে বোঝাচ্ছে যে নৃত্যরত, খেতে খেতে বোঝাচ্ছে মানে হচ্ছে ভক্ষণরত, ঢুকতে মানে হচ্ছে প্রবেশরত, আর কাঁদতে হচ্ছে ক্রন্দনরত। তাহলে এই যে ক্রিয়াগুলো আমি বললাম, এই ক্রিয়াগুলো বোঝানোর জন্য সংস্কৃত ভাষায় আমরা ধাতুর পরে সত্রী ও সানজ প্রত্যয় যুক্ত করি। এবং এই সত্রী ও সানজ প্রত্যয় কোথা থেকে আসছে? এই সত্রী আর সানজ প্রত্যয় হচ্ছে আমাদের প্রত্যয়ের যে ভাগ রয়েছে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তো তার মধ্যে কৃত প্রত্যয়ের অন্তর্গতই হলো সত্রী ও সানজ প্রত্যয়। তো এর আগে আমরা কৃত প্রত্যয়ের অনেকটাই করেছি। কৃত প্রত্যয়ের মধ্যে যেগুলো কৃত্য প্রত্যয়, তব্য, অনিয়, নট, যৎ, কপ, তাজ, তুমুন, লপ, ত, তব, তু এবং সত্রী, সানজ। তো আজকে আমরা সেই সত্রী প্রত্যয়টা নিয়ে আলোচনা করব। এই সত্রী প্রত্যয় তাহলে হচ্ছে কৃত প্রত্যয়ের অন্তর্গত, মানে কৃত প্রত্যয় প্রকারভেদ। তো এই সত্রী প্রত্যয় অন্যান্য আরো প্রত্যয়ের মতো এই সত্রী প্রত্যয়ের ব্যবহারের নিয়ম রয়েছে, এবং বাক্যে আমরা কিভাবে সত্রী প্রত্যয় ব্যবহার করতে পারি, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। প্রথম নিয়ম বলছে যে সত্রী প্রত্যয়ের অথ থাকে। সত্রী প্রত্যয়ের শেষে কি থাকে? অথ থাকে। তাহলে প্রথম নিয়ম আমাদের কি বলছে? যে সত্রী প্রত্যয়ের অথ থাকে, মানে সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লাস্টে একটা অথ বলে উচ্চারণ হচ্ছে। যেমন দেখো, যদি বলি আমি গম, গম যুক্ত সত্রী, তাহলে গম যুক্ত সত্রী করে কি হবে? গচ্ছত। এখানে এবারে এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করে ভাঙি, তাহলে কি পাবো? গ যুক্ত অ, এটা হয়ে গেল গ। এবার চয় ছয় যুক্ত চ যুক্ত ছ যুক্ত অ যুক্ত খণ্ডক্ত। তাহলে লাস্টে দেখো কি আছে? অযুক্ত খণ্ডক্ত, তার মানে অত আছে। তাহলে সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অত থাকে। তার উদাহরণ হলো গম যুক্ত সত্রী গচ্ছত। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে দেখছি যে গচ্ছত, গম যুক্ত সত্রী করলাম কিন্তু উত্তর আসলো কি গচ্ছত, এটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি হচ্ছে সত্রী প্রত্যয় কিন্তু বর্তমান কালে ব্যবহার হয়, মানে বর্তমান কালে প্রযুক্ত হয়। তো বর্তমান কাল আমরা ধাতুরূপ পড়েছি, ধাতুরূপে বর্তমান কাল বলতে কি লট, লট হচ্ছে বর্তমান কাল। এবং লটের যে অন্তি আছে, লটের যে অন্তি আছে, আছে না আমাদের রূপের মধ্যে তি, তস আর অন্তি। তাহলে এই যে রূপ আছে তি, তস, অন্তি, শি, থস, ত, মি, বস, মস, লটের যে রূপটা, এবং বর্তমান কাল বোঝাতেই আমরা লট ব্যবহার করি। এই অন্তি প্রত্যয়টাই হচ্ছে সত্রী প্রত্যয়। মানে এই যে অন্তি প্রত্যয় কি? অ দন্তান নয় তয় হস্যি। তাহলে এর মধ্যে দন্তান্ন আর এই হস্যইটা, এই দুটো যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কি পড়ে থাকছে? অথ পড়ে থাকছে। তার মানে বোঝা গেল যে লটের যে অন্তি আছে, সেই অন্তির হস্যই এবং দন্তান্ন বাদ দিয়ে অথ করে সত্রী প্রত্যয় করা হয়। এবারে তাহলে দেখো যে গম যুক্ত সত্রী, তাহলে গম যে ধাতু আছে তার আমাদের লটের অন্তিতে কি হয়? গচ্ছন্তি। গম ধাতুর লটের অন্তিতে হয় গচ্ছন্তি। এবারে দেখো যে আমি বললাম কি হয়? এই গচ্ছন্তি মানে লাস্টে অন্তি আসছে, তার এই দন্তান্ন আর হস্যইটা বাদ দিয়ে দেবো। দন্তান্ন আর হচ্ছে হস্যইটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের পড়ে থাকছে কি? গ থাকছে, চয় ছয় থাকছে, আর অতর সাথে যুক্তই আছে, দন্তান্ন আর হস্যই বাদ দিয়ে হয়ে যাচ্ছে ত, গচ্ছত।
মানে সংস্কৃতে ত বলতে হচ্ছে খণ্ডক ত বোঝায়। তাহলে হলো কি গ চয় ছয় ত, গচ্ছদ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সত্যি প্রত্যয়টা কিভাবে আসছে, মানে বর্তমান কালে যে লট অন্তি আছে তার থেকে সত্যি প্রত্যয় কিভাবে আসছে। তাহলে গমযুক্ত সত্যি করে গচ্ছদ হবে, কারণ গমযুক্ত লট অন্তি করলে হয় গচ্ছন্তি। এবার তার সাথে যদি আমরা সত্যি প্রত্যয় যুক্ত করি তাহলে সত্যি প্রত্যয় তো দন্ত আর হর্ষই বাদ দিয়ে অত থাকে, সেই জন্য কি হয়ে গেল। নেক্সট নিয়ম বলছে যে পরস্বৈপদী ধাতুর পরে সত্যি প্রত্যয় উপযুক্ত হয়, মানে সত্যি প্রত্যয় ব্যবহার কি হয়, তাহলে পরস্বৈপদী ধাতুর পরে হয়। 2 নম্বর কি বলছে, পরস্বৈপদী। পরস্বৈপদী ধাতুর পরে সত্যি প্রত্যয় প্রযুক্ত হয় পরস্বৈপদী ধাতুর পরে। তো আমাদের তিন রকম ধাতু আছে, পরস্বৈপদী আছে, আত্মনেপদী আছে, আর উভয়পদী আছে। তো সেই পরস্বৈপদী ধাতুর পরে সত্যি প্রত্যয় প্রযুক্ত হয়। পরস্বৈপদী ধাতু আমরা জানি কোনগুলো, ভূ, গম, দৃশ, স্থা, পা, খাদ ধাতু। তো এগুলো হচ্ছে সবই পরস্বৈপদী, এবং এই সমস্ত ধাতুগুলোর পরেই হলো সত্যি প্রত্যয় হয়। নেক্সট নিয়ম যেটা বলছে যে সত্যি প্রত্যয় ব্যবহার হয় অপ্রথমা সমানাধিকরণ। কি বললাম, সত্যি প্রত্যয়ে ব্যবহার হয় অপ্রথমা সমানাধিকরণ। এই টার্মটা মনে রাখতে হবে, এবং এটা কি সেটা আমি বলছি, অপ্রথমা সমানাধিকরণ। তো এই জিনিসটা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝতে চেষ্টা করি। যেমন হচ্ছে ধরো বলি যে গচ্ছন্তং বালকং পশ্য। গচ্ছন্তং বালকং পশ্য এর মানে কি, গমনরত বালকটিকে দেখো, গমনরত বালকটিকে দেখো। তো আমি যে বললাম অপ্রথমা সমানাধিকরণ, এটা আমরা কি করে বুঝবো। দেখো এখানে বলছে গচ্ছন্তম, তার মানে গচ্ছন্তম ময় হসন্ত বা অনুস্বার। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এই গচ্ছন্তম পদে কি হয়েছে, দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তার মানে এটাই বুঝতে পারছি যে দ্বিতীয়া বিভক্তি হয়েছে মানে অপ্রথমা। প্রথমা বিভক্তি তো হয়নি, দ্বিতীয়া হয়েছে, সেই জন্য অপ্রথমা। তাহলে এটাই বোঝা গেল যে অপ্রথমা। এবারে আসছে সমানাধিকরণ। তো সমানাধিকরণ বিষয়টা কি বোঝাচ্ছে, যে গচ্ছন্তং বালকং পশ্য, গমনরত বালকটিকে দেখো। গচ্ছন্তং মানে হলো গমনরত, মানে হচ্ছে যে যাচ্ছে তাকে। এবার যেহেতু এখানে কি বালকং মানে বালকটি হলো গমনরত, তাহলে এটাই হয়ে গেল কি সমানাধিকরণ। সেই জন্য অপ্রথমা সমানাধিকরণ এই কথাটা, মানে এই ক্ষেত্রে কিন্তু সত্যি প্রত্যয়ের ব্যবহার হয়। সেটা কিভাবে, সেটা এই উদাহরণের সাহায্যে আমরা দেখতে পেলাম। তার মানে কখনো যদি এরকম আমরা বাক্য দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে গচ্ছন্তং এই পদটায় সত্যি প্রত্যয়ের ব্যবহার হয়েছে। নেক্সট নিয়ম হলো, আমি বললাম যে লট অর্থাৎ বর্তমান কালে সত্যি প্রত্যয়ের ব্যবহার হয়, কিন্তু সবসময় কিন্তু বর্তমান কালেই যে শুধু সত্যি প্রত্যয়ের ব্যবহার হয় তা না, অন্যান্য কালে কিন্তু সত্যি প্রত্যয়ের ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দেখি যে গচ্ছন্তং বালকং, ওই একই উদাহরণ, অপশ্যম। এবারে দেখো গচ্ছন্তং বালকং অপশ্যম এর মানে কি, গমনরত বালকটিকে দেখেছিলাম।
এতক্ষণ আমরা দেখছিলাম যে বর্তমান কালে প্রযুক্ত হচ্ছিল সত্যি প্রত্যয়টা, যেহেতু বর্তমান কালে হয় লট, লট মানেই বর্তমান কাল। এখানে যখন বলছি দেখেছিলাম তখন ব্যাপারটা চলে আসছে কি অতীতকাল চলে আসছে, অর্থাৎ হচ্ছে লং এ চলে যাচ্ছে, লং হচ্ছে অতীতকাল। সেই জন্যে আমাদের লং এর যে রূপ আছে দ তা মন স তম তার অম ব ম, তাহলে এক্ষেত্রে দেখো কিন্তু গচ্ছন্তং এখানে কিন্তু সত্যি প্রত্যয় হয়েছে, গচ্ছন্তং বালকং অপশ্যম। এখানে অপশ্যম কি হয়েছে দৃশ ধাতুর লং এর উত্তম পুরুষের এক বচন হয়েছে, যেহেতু বলছে যে গমনরত বালকটিকে দেখেছিলাম, তার মানে এখানে বুঝতে পারছি যে আমি দেখেছিলাম, তাহলে উত্তম পুরুষের এক বচন, তাই অপশ্যম হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারলাম যে শুধুমাত্র বর্তমান কালে নয়, অতীত কালেও হচ্ছে সত্যি প্রত্যয় ব্যবহার। তো প্রথমে আমরা দেখলাম যে গম যুক্ত সত্রী করে কি হলো গচ্ছত, তার মানে গম যুক্ত লট অন্তি করে, গম যুক্ত লট অন্তি করলে হয় কি গচ্ছন্তি, গম যুক্ত লট অন্তি করলে হয় গচ্ছন্তি, তার মানে এখানে অন্তি যোগ আছে, অন্তি যোগ আছে, এবং এই অন্তির থেকে দন্তান্ন আর হর্ষই বাদ দিয়ে আমরা কি করে দিচ্ছি সত্যি প্রত্যয় করছি, গম যুক্ত সত্রী করে হয় গচ্ছত। আরেকটা উদাহরণ দেখো, যদি বলি শ্বাস যুক্ত লট অন্তি, শ্বাসযুক্ত লট অন্তি করলে কি হবে বলতো, শাসন্তী নয়, হবে শাসতী, আর শ্বাস ধাতুর ক্ষেত্রে লট অন্তি করলে হয় শাসতী। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে তো কোনো দন্তান্ন নেই, তাহলে এ জায়গায় শুধু বাদ যাবে কি, এখানে দন্তান্ন নেই মানে এখানে শুধু হর্ষই বাদ যাবে, এখানে শুধু কি হর্ষই বাদ যাবে, তাহলে কি হবে শ্বাস যুক্ত সত্রী করলে কি হবে, তাহলে শাশ্বত হয়ে যাবে, কারণ শুধু তয়ে যে হর্ষের ছিল সেটা বাদ গেল, আর হয়ে গেল কি শাশ্বত। তো এবারে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে কোথাও কোথাও দন্তান্ন আর হর্ষই বাদ যাচ্ছে, আবার কোথাও কোথাও শুধুমাত্র হর্ষই বাদ যাচ্ছে। এবার যখন আমি বললাম যে দন্তান্ন আর হর্ষই বাদ যাচ্ছে, তখন যে শব্দগুলো আমরা পাবো সেই শব্দগুলোকে আমরা ধাবত শব্দের মতো করব। মানে যখন আমরা বাক্যে সত্যি প্রত্যয় বাক্যে প্রয়োগ দেখব, তো সেখানে যখন সত্যি প্রত্যয় পাবো সেটাকে ধাবত শব্দের মতো কনভার্ট করে দেবো। ধাবত শব্দ ধাবন ধাবন্ত ধাবন্ত ধাবন্তম ধাবত ধাবত ধাবতা ধাবদ্ভ্যাম ধাবদ্ভি ধাবতে ধাবদ্ভ্যাম ধাবদ্ভ ধাবত ধাবদ্ভ্যাম ধাবদ্ভ ধাবত ধাবত ধাবতম ধাবতি ধাবত ধাবৎসু। তাহলে এই যে ধাবত শব্দ বললাম, এই শব্দের মতো আমাদেরকে ফেলতে হবে। তার মানে এখানে যে গচ্ছত আসছে এটাকে করে দিতে হবে কিসের মতো, তাহলে ধাবতের মতো করে এর পরিবর্তন করতে হবে। যেমন হচ্ছে ধাবন ধাবন্তৌ ধাবন্ত হয়, সেরকম গচ্ছন গচ্ছন্তৌ গচ্ছন্ত, এই ধাবত শব্দের মতো হবে। কখন, যখন দন্তান্ন আর হর্ষই বাদ যাবে, মানে যে সমস্ত সত্যি প্রত্যয় দন্তান্ন হর্ষই বাদ যায় সেক্ষেত্রে রূপটা ধাবত শব্দের মতো হবে। নেক্সট যখন দেখলাম শুধুমাত্র হর্ষই বাদ যায়, দন্তান্ন না শুধুমাত্র হর্ষই বাদ যায়, সেক্ষেত্রে রূপটা কিন্তু কিসের মতো হবে, ভূভৃৎ, সেক্ষেত্রে রূপটা আবার ভূভৃৎ শব্দের মতো হবে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, দুটোই তো সচ্চ প্রত্যয় গচ্ছত আর শাসক, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে দন্তান্ন হর্ষই বাদ যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধাবত শব্দের রূপ দেব, আর যেখানে দেখব শুধুমাত্র হর্ষই বাদ যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ভূভৃৎ শব্দের বাটক। এগুলো হলো পুংলিঙ্গের ক্ষেত্রে। ক্লিবলিঙ্গের রূপটা কিসের মতো হবে, ইচ্ছতের মতো। ক্লিবলিঙ্গের রূপ কিসের মতো হবে, ক্লিবলিঙ্গে সত্যি প্রত্যয়ের রূপটা হবে ইচ্ছতের মতো, ইচ্ছত যে শব্দ রূপ আছে তার মতো হবে ক্লিবলিঙ্গের রূপটা, আর স্ত্রীলিঙ্গের রূপটা
স্ত্রীলিঙ্গে কি হয়, স্ত্রীলিঙ্গে দীর্ঘই যুক্ত হবে এবং রূপ হবে নদী শব্দের মতো। নদী নদ্যৌ নদ্য, নদীম নদ্যৌ নদী, নদ্যা নদীভ্যাম নদীভি, নদ্যৈ নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদ্য নদীনাম নদ্যাম নদ্য নদীষু। তাহলে এই যে নদী শব্দ রূপ বললাম, এর মতো হবে স্ত্রীলিঙ্গে শত্রু প্রত্যয় রূপ। মানে হচ্ছে যখন আমরা অন্তি দেখছি, এই লট অন্তির মধ্যে এই দন্তান্ন হস্যই বাদ দিয়ে আমরা অত করে দিচ্ছি, এই হস্যইটা হয়ে যাবে কি স্ত্রীলিঙ্গে হয়ে যাবে দীর্ঘই হয়ে যাবে, স্ত্রীলিঙ্গে দীর্ঘই হয়ে যাবে, আর তারপরে হয়ে যাবে কি নদী শব্দের মতো রূপ হবে। তাহলে মাথায় রাখতে হবে, যে সমস্ত শত্রু প্রত্যয় শুধুমাত্র দন্তান্ন আর হস্যই বাদ যায়, সেক্ষেত্রে রূপটা ধাবত শব্দের মতো হবে। যে সমস্ত শত্রু প্রত্যয় শুধুমাত্র হস্যই বাদ যায়, সেক্ষেত্রে রূপটা হুভৃতের মতো হবে। ক্লীবলিঙ্গের রূপটা ইচ্ছতের মতো হবে, আর স্ত্রীলিঙ্গে দীর্ঘই যুক্ত হবে এবং নদী শব্দের মতো রূপ। এবারে আমরা কতগুলো শত্রু প্রত্যয় উদাহরণ দেখে নিই এবং এই অন্তি থেকে কিভাবে শত্রু প্রত্যয় হচ্ছে সেটাও আমরা দেখব। প্রথমে বলছে অসযুক্ত শত্রু। এই অসযুক্ত শত্রু করলে কিন্তু আমরা অনেকেই মনে করছি যে অসন্ধি হতে পারে, তাহলে ওখান থেকে কি হয়ে যাবে অসৎ, কিন্তু নয়। অসযুক্ত শত্রু করলে কিন্তু হবে শুধুমাত্র সৎ হবে। অসযুক্ত শত্রু করলে শুধুমাত্র সৎ হবে। নেক্সট হচ্ছে কৃতযুক্ত শত্রু। কৃতযুক্ত শত্রু, তাহলে কৃত এটা যদি যুক্ত লট অন্তি করে কি হয়, তাহলে রূপটা কৃন্ততি কৃন্তত কৃন্তন্তি, কৃন্তন্তি বলছি। তাহলে ওখান থেকে দন্তানোর হস্য এটা বাদ যাচ্ছে, কৃন্তত, কৃন্তত। দৃশযুক্ত শত্রু, দৃশ ধাতুর লট অন্তি করলে কি হয় পশ্যন্তি, তাহলে কি হবে পশ্যত। দৃশযুক্ত শত্রু করলে হবে পশ্যত। শ্বাসযুক্ত শত্রু, একটু আগেই দেখলাম এখানে কি হয় শ্বাসযুক্ত লট অন্তি করলে শাশ্বতী হয়, তাহলে এখানে শ্বাসযুক্ত শত্রু করলে হবে শাশ্বত। জাগৃযুক্ত শত্রু, এটা হচ্ছে সেম শ্বাসের মতো, জাগৃযুক্ত লট অন্তি করলে কিন্তু হয় জাগ্রতি, তাহলে জাগৃযুক্ত শত্রু করলে কি হবে জাগ্রত। হনযুক্ত শত্রু, হনযুক্ত শত্রু, হন যে ধাতুরূপ আছে সেটা শুরু হয় এভাবে হন্তি হত ঘ্নন্তি। আমাদের যে লটের বহু বচনে ঘ্নন্তি হয়, ঘয় নয় দন্তা নয় তয় হস্যি, সেখানে দন্তানো হস্যই বাদ যাবে, তাহলে ঘ্নত হবে ঘ্নত। হন ধাতুর সাথে শত্রু করলে হবে ঘ্নত। বিদ ধাতুর সাথে শত্রু করলে আমরা দুটো রূপ পাবো। প্রথম তো পাবো যে বিদ্যুৎ পাবো, আবার বিকল্পে একটা রূপ পাবো কি বিদ্বস। এবার এই বিদ্বস হলো কেন, বিদ্বস হয়েছে কারণ বিদ ধাতুর পরে যখন শত্রু প্রত্যয় থাকে তখন বিকল্পে আবার বস আদেশ হয়। কি বললাম, বিদ ধাতুর পরে যদি শত্রু প্রত্যয় থাকে তাহলে বিকল্পে বস আদেশ হয়। যেমন বিদ্যুৎ যেমন সঠিক, সেরকম বিদ্বস হবে। বিদের পরে বস আদেশ হয়ে কি হয়ে গেল, বিদযুক্ত শত্রু করে বিদ, বস আদেশে বস মানে উচ্চটা বিদ্বস, বিদযুক্ত বস বিদ্বস। আর নেক্সট হচ্ছে ক্রিযুক্ত শত্রু। ক্রি মানে হচ্ছে করা, তাহলে ক্রি ধাতু আমরা যেটা জানি করতি কুরুত কুরবন্তি, কুরবন্তি হয়, তাহলে সেখান থেকে দন্তান্ন হস্যই বাদ পূর্বত। ক্রিযুক্ত শত্রু করলে হবে কি পূর্বত। তো এখানে আমি এই উদাহরণগুলো দিয়ে বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শত্রু প্রত্যয় কিভাবে হচ্ছে। তো এবারে তোমরা বইটা ফলো করবে, বইটা আরো অনেক উদাহরণ পাবে, এরা যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম ঠিক সেইভাবে বুঝে বুঝে পড়বে, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মাথায় এই শত্রু প্রত্যয় ঢুকে যাবে। নেক্সট এবার আমরা কতগুলো বাক্যে প্রয়োগ দেখবো, শত্রু প্রত্যয় বাক্যে প্রয়োগ হলে কেমন হয় সেটা আমরা এখানে কতগুলো আমি উদাহরণ লিখেছি এবং এগুলোই আমি শত্রু প্রত্যয় ব্যবহার করব। ছেলেরা দৌড়তে দৌড়তে যাচ্ছে, তাহলে প্রথমেই আমরা জানলাম যে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, দেখতে, আসতে, এগুলো হচ্ছে সব শত্রু প্রত্যয় ব্যবহার হয়। তাহলে দৌড়তে দৌড়তে এখানে আমরা শত্রু প্রত্যয় ব্যবহার করব। তাহলে হবে কি ছেলেরা দৌড়তে দৌড়াতে যাচ্ছে, ছেলেরা হয় বালকা, আর দৌড়ানো, দৌড়ানো সংস্কৃত যে ধাবন মানে দৌড়ানো, এবং আমরা জানলাম যে পুংলিঙ্গে
ধাবত শব্দের মতো হয় যদি দন্তান্ন আর হস্যইটা বাদ যায়। তাহলে এক্ষেত্রে তো আমরা সিম্পল ধাবত শব্দেই চলে যাচ্ছি। তাহলে বালকা ধাবন্ত, যেহেতু ছেলেরা বলেছে, অনেকগুলো ছেলে, সেই জন্য যেহেতু বহু বচন, সেই অনুযায়ী আমাকে করতে হবে ষষ্ঠীপদটা বালকা ধাবন্ত, ধাবন ধাবন্ত ধাবন্ত, তাহলে বালকা ধাবন্ত, আর যাচ্ছে হচ্ছে গচ্ছন্তি, কি হবে তাহলে বালকা ধাবন্ত গচ্ছন্তি, এর মানে যে ছেলেরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এই হয়ে গেছে কি ষষ্ঠী প্রত্যয় ব্যবহার করলাম আমরা। নেক্সট হচ্ছে আমি রামকে আসতে দেখেছিলাম, আমি রামকে আসতে দেখেছিলাম, আসতে মানে রাম হচ্ছে আসছে, এই আসতে এখানে হবে আমাদের ষষ্ঠী প্রত্যয়। তাহলে এটা ট্রান্সলেট করলে হবে কি আমি অহম, রামকে কি হবে রামম হবে, এবং নর নর নরা নরম, তাহলে রামকে বলছে দ্বিতীয়ার এক বচন, সেই জন্য রামম হবে। এবারে আসছে আসতে, আসতে কিন্তু হবে আগচ্ছন্তুম, আগচ্ছন্তুম, অহম রামম আগচ্ছন্তুম দেখেছিলাম, অপশ্যম, তাহলে কি হবে অহম রামম আগচ্ছন্তুম অপশ্যম। এখানে এবার হচ্ছে আগচ্ছন্তুম, এটা কিভাবে ষষ্ঠী প্রত্যয় হয়েছে, দেখো আগচ্ছন্তুমটা হয়েছে এভাবে, আ পূর্বক গম ধাতু, আ পূর্বক গম ধাতু করে আগচ্ছ হয়, এবার আগচ্ছন্তুম, এবার এর সাথে আমরা করেছি ষষ্ঠী প্রত্যয় করেছি, এবং তার করেছি দ্বিতীয়ার এক বচন করেছি। যেহেতু রামকে আসতে দেখেছিলাম, তাহলে কাকে দেখছি রামকে, রাম যেহেতু এখানে দ্বিতীয়া হয়েছে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে ষষ্ঠী প্রত্যয়টাকে দ্বিতীয়া করতে হবে, যেহেতু রামকে আসতে দেখেছি, সেই জন্য আগচ্ছন্তুম হয়ে গেল, দ্বিতীয়ার এক বচন হয়ে গেল, আপূর্বক গম ধাতুর সাথে ষষ্ঠী করে করলাম, এবং তার দ্বিতীয়ার এক বচন করে হয় কি আগচ্ছন্তুম। নেক্সট দেখো আমি রীতাকে আসতে দেখেছিলাম, মানে এখানে স্ত্রীলিঙ্গ, রীতাকে আসতে দেখেছিলাম, প্রথমে রামকে এটা পুংলিঙ্গ ছিল, তাহলে স্ত্রীলিঙ্গে আমরা জানি যে দীর্ঘই হবে এবং নদী শব্দের মতো হবে। এটা যদি আমরা করি তাহলে হবে অহম রীতাম আ গচ্ছন্তিম অপশ্যম, আগচ্ছন্তিম হয়ে গেল, এখানে কি হলো আ পূর্বক গম ধাতু, তার সাথে ষষ্ঠী প্রত্যয় হয়েছে, তার সাথে দীর্ঘই হয়েছে, এবং তার দ্বিতীয়ার এক বচন হয়েছে। বুঝতে পারলে তাহলে কিভাবে আগচ্ছন্তিম আসলো, আপূর্বক গম ধাতু হয়েছে, তার সাথে ষষ্ঠী প্রত্যয় হয়েছে, এবার তার সঙ্গে বা দীর্ঘই যুক্ত হয়েছে এবং দ্বিতীয়ার এক বচন হয়েছে। লাস্ট হচ্ছে সে তাকে জেগে আছে দেখবে, সে তাকে জেগে আছে দেখবে, মানে কি জেগে আছে দেখবে মানে জাগ্রত অবস্থায় দেখবে, এখানে হচ্ছে ষষ্ঠী প্রত্যয়, সে তাকে জেগে আছে দেখবে। তাহলে এই তাকেটা তো বোঝা যাচ্ছে না যে সে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, তাহলে আমরা দুটো দিয়েই করি, যদি আমরা স্ত্রীলিঙ্গ দিয়ে করি তাহলে হবে যে স তাম জাগ্রতিম দ্রক্ষতি, সতাম জাগ্রতিম দক্ষতি, আর যদি পুংলিঙ্গ করি তাহলে কি হবে সতম জাগ্রতম দক্ষতি, সতাম জাগ্রতিম দক্ষতি, এখানে হয়ে গেল স্ত্রীলিঙ্গ, দীর্ঘই হয়ে গেল, কারণ আমরা জেনেছি জাগরি যুক্ত অন্তি করলে তো জাগ্রতি হয়, তাহলে শুধু ওই তয় হস্যিটাতে দীর্ঘই করে দেবো, স্ত্রীলিঙ্গে ক্ষেত্রে গেলে কি জাগ্রতিম, তাহলে সতাম জাগ্রতিম দ্রক্ষতি, আর যদি পুংলিঙ্গ করি তাহলে সতম জাগ্রতম দ্রক্ষতি, এটা একবার হলো স্ত্রীলিঙ্গ, এটা হয়ে গেল স্ত্রীলিঙ্গ, আর এটা হচ্ছে পুংলিঙ্গর ক্ষেত্রে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তাহলে শত্রু প্রত্যয় আমরা কখন কখন কিভাবে ব্যবহার করব, শত্রু প্রত্যয় ব্যবহারের নিয়ম, উদাহরণ প্রয়োগ হলে কি হয়। যদি তোমাদের এই শত্রু প্রত্যয় নিয়ে আর কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।